This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, ভারত বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশ। শুধু পরিসংখ্যানের দিক থেকেই নয়, আন্তর্জাতিক খাদ্য বাজারে ভারতের প্রভাবও আজ অত্যন্ত শক্তিশালী। এমন অনেক দেশ রয়েছে যারা নিজেদের খাদ্য নিরাপত্তার জন্য ভারতীয় চালের ওপর অনেকটাই নির্ভরশীল। আর এই কারণেই যখনই ভারত চাল রপ্তানি নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেয়, তার প্রভাব শুধু এশিয়ায় নয়, আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য বিশ্বের নানা প্রান্তেই পড়ে। আর শুধু তাই নয়, প্রয়োজনের সময় ভারত এই চালকেই একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহার করে। আর সাম্প্রতিক সময়ে এমনই একটি পদক্ষেপ আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। খবর অনুযায়ী ভারতের নির্ধারিত বিপুল পরিমাণ চালের একটি অংশ, যা মূলত ইরানের বাজারে যাওয়ার কথা ছিল, তা অন্য একটি দেশে পাঠানো হয়েছে। আর সেই ঘটনাকে ঘিরেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশ, যারা দীর্ঘদিন ধরে আফ্রিকার বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে, তাদের জন্য এই পদক্ষেপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আরও চমকপ্রদ বিষয় হলো, ভারত শুধু প্রতিযোগিতামূলক দামে চাল সরবরাহ করেই থেমে থাকেনি, বরং 500 মেট্রিক টন চাল একটি আফ্রিকান দেশে পাঠিয়ে সেখানে মানবিক সহায়তার পাশাপাশি নিজেদের উপস্থিতিও আরও শক্তিশালী করেছে। আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এই ধরনের পদক্ষেপকে অনেকেই রাইস ডিপ্লোমেসি বা চাল কূটনীতি বলে উল্লেখ করেছেন। কিন্তু প্রশ্ন হলো, ভারত হঠাৎ করে এমন কেন সিদ্ধান্ত নিল? আর ইরানের জন্য নির্ধারিত চাল অন্য দেশে পাঠানোর পেছনে আসল কারণ কি? আর এই পদক্ষেপ কি ভারতের জন্য লাভ হয়েছে? আর কেনই বা ভিয়েতনাম, থাইল্যান্ড কিংবা চীনের মতো দেশগুলো বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে? তো এই সব বিষয় নিয়েই আমরা আজকের ভিডিওতে বিস্তারিত জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আজকের আলোচনায় এমন অনেক তথ্য রয়েছে যা আন্তর্জাতিক বাণিজ্য, কূটনীতি এবং খাদ্য নিরাপত্তা সবকিছুকেই নতুনভাবে বুঝতে সাহায্য করবে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের আরও ভালো এবং তথ্য সমৃদ্ধ ভিডিও বানাতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। তো চলুন এবারে মূল ভিডিওটি শুরু করা যাক। সম্প্রতি খবর এসেছে যে ভারত সরকার মোজাম্বিকে প্রায় 500 মেট্রিক টন চালের সঙ্গে অন্যান্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এই সহায়তা এমন এক সময়ে এসেছে যখন আফ্রিকার এই দেশটি প্রাকৃতিক দুর্যোগ ও খাদ্য সংকটের মতো একাধিক সমস্যার মুখোমুখি। আপনাদের জানিয়ে রাখা ভালো, মোজাম্বিক দক্ষিণ পূর্ব আফ্রিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। ভৌগোলিক অবস্থানের পাশাপাশি দেশটি প্রাকৃতিক সম্পদেও সমৃদ্ধ। বিশেষ করে প্রাকৃতিক গ্যাস ও কয়লার বিশাল মজুদের কারণে আন্তর্জাতিক মহলেও দেশটির গুরুত্ব ক্রমশ বাড়ছে। আর ভারতের পক্ষ থেকে পাঠানো এই সহায়তাকে অনেকেই শুধু মানবিক উদ্যোগ হিসেবেই দেখছেন না, বরং এটিকে ভারতের দীর্ঘদিনের বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র পৃথিবী এক পরিবার, এই নীতির বাস্তব প্রতিফলন হিসাবে ব্যাখ্যা করছেন। গত কয়েক বছরে ভারত শুধু মোজাম্বিক নয়, আফ্রিকার আরও বহু দেশে খাদ্য সামগ্রী, ঔষধ, ভ্যাকসিন এবং মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে। করোনা মহামারীর সময়েও ভারত বিশ্বের বহু উন্নয়নশীল দেশের পাশে দাঁড়িয়েছিল। ফলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি একজন দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য অংশীদার হিসাবে আরও শক্তিশালী হয়েছে। কিন্তু এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত কেন এত পরিমাণ চাল পাঠালো? এর পেছনে কি শুধু মানবিক কারণ রয়েছে, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং কূটনৈতিক কৌশল? আসলে এই বিষয়টি বুঝতে হলে প্রথমেই জানতে হবে ভারতের চাল উৎপাদনের অবস্থান সম্পর্কে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী একটি দেশ। সাধারণত উৎপাদনের দিক থেকে ভারত ও চীন প্রথম দুই অবস্থানে থাকে, তবে রপ্তানির ক্ষেত্রে বহু বছর ধরেই ভারত বিশ্বের 1 নম্বর স্থান অধিকার করে রয়েছে এবং প্রতি বছর ভারতে আনুমানিক 130 থেকে 140 মিলিয়ন টনেরও বেশি চাল উৎপাদিত হয়। আর এই বিপুল উৎপাদনের পেছনে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং উড়িষ্যার মতো রাজ্যগুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের আভ্যন্তরীণ চাহিদা পূরণের পরেও ভারতের হাতে উল্লেখযোগ্য পরিমাণ চাল উদ্বৃত্ত থেকে যায়। আর সেই উদ্বৃত্ত চালই আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে ভারত প্রতি বছর বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে। ভারতীয় চালের বড় ক্রেতাদের মধ্যে রয়েছে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ এবং আফ্রিকার একাধিক দেশ। কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা বদলে যায়। ইরানের সঙ্গে পেমেন্ট ব্যবস্থার জটিলতা, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থার বিভিন্ন সমস্যার কারণে ভারত থেকে ইরানে চাল রপ্তানিতে বাধা তৈরি হতে শুরু করে।
ফলে যে পরিমাণ চাল নিয়মিত ইরানের বাজারে যাওয়ার কথা ছিল তার একটি অংশ দেশের ভেতরেই আটকে পড়তে থাকে। আর এখান থেকেই ভারতের সামনে নতুন এক চ্যালেঞ্জ তৈরি হয়। দেশের ভেতরে বিপুল পরিমাণ চাল মজুত হয়ে গেলে সরকারের সামনে একসঙ্গে কয়েকটি বড় সমস্যা তৈরি হয়। প্রথমত, এত বেশি চাল দীর্ঘদিন গুদামে সংরক্ষণ করা সহজ নয়। আর দ্বিতীয়ত, যদি নতুন সিজনে আবার ভালো ফলন হয় তাহলে গুদামের ওপর চাপ আরও বেড়ে যাবে। আর তৃতীয়ত, বাজারে চাহিদার তুলনায় অতিরিক্ত সরবরাহ তৈরি হলে কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতে পারেন। তাই সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একদিকে কৃষকদের স্বার্থ রক্ষা করা আর অন্যদিকে অতিরিক্ত মজুদের চাপ কমানো এবং একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান অটুট রাখা। এই পরিস্থিতিতেই ভারত এমন একটি পথ বেছে নেয় যা একই সঙ্গে মানবিক এবং কৌশলগত দুই দিক থেকেই ভীষণ গুরুত্বপূর্ণ। যে চালের একটি অংশ ইরানের বাজারে যাওয়ার কথা ছিল সেটির কিছু অংশ আফ্রিকার প্রয়োজনীয় দেশগুলোর কাছে মানবিক সহায়তা হিসাবে পাঠানো শুরু হয়। আর সেই তালিকায় অন্যতম নাম মোজাম্বিক। অর্থাৎ যে চাল গুদামে দীর্ঘদিন পরে থেকে নষ্ট হওয়ার ঝুঁকিতে ছিল সেটি এখন খাদ্য সংকটে থাকা মানুষদের কাছে পৌঁছে যাচ্ছে। ফলে একদিকে যেমন অপচয় কমছে, অন্যদিকে ভারত আন্তর্জাতিক পরিসরে একজন দায়িত্বশীল অংশীদার হিসেবেও নিজেদের অবস্থান আরও বেশি করে শক্তিশালী করছে। এই পদক্ষেপের মাধ্যমে ভারতের একাধিক লাভ হয়েছে। প্রথমত, অতিরিক্ত মজুত কমেছে এবং সরকারি গুদামের ওপর চাপ কিছুটা হ্রাস পেয়েছে। আর দ্বিতীয়ত, কৃষকদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়ায় বড় ধরনের বাধা তৈরি হয়নি, ফলে কৃষকদের স্বার্থও অনেকটাই সুরক্ষিত থেকেছে। আর তৃতীয়ত, খাদ্য সংকটে থাকা দেশগুলোর পাশে দাঁড়িয়ে ভারত আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা দিতে সক্ষম হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ কোনো দেশ যখন কঠিন সময়ে সাহায্য পায় তখন সেই দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আর এখানেই শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা। আফ্রিকার বাজার নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত, থাইল্যান্ড এবং ভিয়েতনামের মধ্যে প্রতিযোগিতা চলছে। চাল রপ্তানির ক্ষেত্রে ভারত বিশ্বের 1 নম্বর হলেও থাইল্যান্ড এবং ভিয়েতনামও আন্তর্জাতিক বাজারের বড় খেলোয়াড়। বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশে নিজেদের বাজার সম্প্রসারণে তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। কিন্তু ভারতের একটি বড় সুবিধা রয়েছে। ভারত শুধু বিপুল পরিমাণ চাল উৎপাদনই করে না, একই সঙ্গে বাসমতি ও নন বাসমতি দুই ধরনের চালই আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক দামে সরবরাহ করতে পারে। বৃহৎ উৎপাদন, তুলনামূলক কম দাম এবং স্থিতিশীল সরবরাহ, এই তিনটি বিষয় ভারতকে অন্য দেশের তুলনায় অনেকটাই এগিয়ে রাখে। এর সঙ্গে যখন মানবিক সহায়তার বিষয়টিও যুক্ত হয় তখন অনেক দেশের কাছে ভারতের গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায়। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে জানিয়ে রাখা ভালো, এমন নয় যে একটি মাত্র 500 মেট্রিক টনের চালান পাঠিয়েই ভারত আফ্রিকার পুরো বাজার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, কিংবা থাইল্যান্ড বা ভিয়েতনামের ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক চালের বাজার অনেকটাই বড় এবং সেখানে বহু দেশের অংশগ্রহণ রয়েছে। তবে বিশ্লেষকদের মতে এই ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ফলে যেসব বাজারে আগে থাইল্যান্ড বা ভিয়েতনামের প্রভাব তুলনামূলকভাবে বেশি ছিল সেখানে ভারতও ধীরে ধীরে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পেতে পারে। অর্থাৎ ভারত শুধু চাল বিক্রি করছে না, একই সঙ্গে বিশ্বাস, সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করারও চেষ্টা করছে। আর আন্তর্জাতিক কূটনীতিতে এই বিশ্বাসই অনেক সময় সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। এবারে আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, চীনের প্রসঙ্গে। প্রথমে আপনাদের মনে হতে পারে যে মোজাম্বিকে ভারতের চাল পাঠানোর সঙ্গে চীনের সম্পর্কই বা কোথায়, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের হিসাব একটু গভীরভাবে দেখলে বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়ে যায়। বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যশস্য উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও চীন বিভিন্ন সময়ে ভারত থেকে উল্লেখযোগ্য পরিমাণ ব্রোকেন রাইস বা ভাঙা চাল আমদানি করে। কয়েক বছর আগে দেশীয় চাহিদা এবং মূল্য নিয়ন্ত্রণের স্বার্থে ভারত ব্রোকেন রাইস রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার ধীরে ধীরে রপ্তানি শুরু হয়। এরপর থেকেই চীনের আমদানিকারকরা আবার ভারতীয় ব্রোকেন রাইসের প্রতি আগ্রহ দেখাতে শুরু করেন, কারণ ভারতীয় চালের দাম আন্তর্জাতিক বাজারে তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক। আর একই সঙ্গে ভারত থেকে চীনে পরিবহন খরচও অনেক ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় কম পড়ে। ফলে চীনের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ সরবরাহকারী হিসেবে রয়ে গেছে। চীনে এই ব্রোকেন রাইস মূলত পশুখাদ্য, ইথানল উৎপাদন এবং বিভিন্ন শিল্প কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। তাই ভারতীয় সরবরাহ তাদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক। কিন্তু এখানেই একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে। ভারত যখন একদিকে বাণিজ্যিকভাবে চাল রপ্তানি করছে, অন্যদিকে বিভিন্ন উন্নয়নশীল দেশে মানবিক সহায়তা হিসেবেও চাল পাঠাচ্ছে, তখন আন্তর্জাতিক বাজারে ভারতীয় চালের উপস্থিতি আরও বাড়ছে। অনেক বিশ্লেষকদের মতে যদি ভবিষ্যতে আরও বেশি দেশ ভারতীয় চালের উপর নির্ভরশীল হয়ে পড়ে তাহলে বিশ্ববাজারে ভারতীয় চালের চাহিদা বৃদ্ধি পেতে পারে। আর চাহিদা বাড়লে স্বাভাবিকভাবেই দামের ওপরও প্রভাব পড়তে পারে। যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে চীনের মতো বড় ক্রেতাদেরও ভবিষ্যতে বেশি দামে চাল কিনতে হতে পারে। আর অন্যদিকে ভারতের জন্য এটি একটি বড় সুযোগ।
সুযোগ। কারণ কোনো দেশ যদি শুধু পণ্য বিক্রি না করে বরং সংকটের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে সেই দেশের প্রতি আস্থা অনেকটাই বেড়ে যায়। আর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই আস্থার মূল্য অনেকটাই বেশি। আর এ কারণেই অনেক বিশেষজ্ঞ মনে করেন ভারত ধীরে ধীরে শুধু একটি চাল রপ্তানিকারক দেশ হিসেবেই নয়, বরং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক অংশীদার হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তবে এর আরেকটি দিকও রয়েছে। কিছু আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আফ্রিকার বিভিন্ন দেশে খাদ্য সহায়তা, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ এসবের মাধ্যমে ভারত ভবিষ্যতের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে চাইছে। কারণ আফ্রিকার বহু দেশে প্রাকৃতিক গ্যাস, কয়লা, লিথিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে। এ কারণেই ভারতের রাইস ডিপ্লোমেসি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা ক্রমশ বাড়ছে। একদিকে মানবিক সহায়তা, অন্যদিকে নতুন বাজার, আবার একই সঙ্গে দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্ক, এই তিনটি বিষয়কে একসঙ্গে কাজে লাগানোর চেষ্টা করছে আমাদের ভারত। আর যদি এই কৌশল দীর্ঘদিন ধরে সফলভাবে চালিয়ে যাওয়া যায়, তাহলে শুধু চাল রপ্তানির ক্ষেত্রেই নয়, বৈশ্বিক প্রভাবের ক্ষেত্রেও ভারতের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। সব মিলিয়ে আজকের পুরো ঘটনাটি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে একটা বিষয় স্পষ্টভাবে বোঝা যায় যে বর্তমান বিশ্বে শুধু সামরিক শক্তি বা অর্থনৈতিক শক্তিই নয়, খাদ্য নিরাপত্তাও আন্তর্জাতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ভারত বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ হিসাবে নিজের অবস্থানকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। একদিকে দেশের কৃষকদের উৎপাদিত চালের বাজার নিশ্চিত করা, আর অন্যদিকে অতিরিক্ত মজুদের সুষ্ঠু ব্যবহার এবং একই সঙ্গে প্রয়োজনের সময় অন্য দেশের পাশে দাঁড়ানো, এই তিনটি লক্ষ্য একসঙ্গে পূরণ করার প্রচেষ্টা দেখা যাচ্ছে। মোজাম্বিকে চাল ও ত্রাণ সামগ্রী পাঠানোর ঘটনাকে অনেক বিশ্লেষক এই বৃহত্তর নীতির অংশ হিসাবে দেখছেন। কারণ কোনো দেশ যখন কঠিন সময়ে অন্য দেশের পাশে দাঁড়ায়, তখন শুধু মানবিক সম্পর্কই নয়, ভবিষ্যতের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ভিত্তিও আরও শক্তিশালী হতে পারে। অন্যদিকে থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো চাল রপ্তানিকারক দেশগুলিও নিশ্চয়ই ভারতের এই পদক্ষেপের দিকে অবশ্যই নজর রাখছে। কারণ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সবসময়ই চলমান। তবে কোন দেশ কতটা বাজার লাভ করবে তা নির্ভর করবে উৎপাদন, মূল্য, সরবরাহের ধারাবাহিকতা এবং ক্রেতা দেশগুলোর চাহিদা সহ নানা বিষয়ের ওপর। আর চীনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ভারতীয় চালের ওপর তাদের নির্ভরতা, আন্তর্জাতিক বাজারের মূল্য এবং ভবিষ্যতের বাণিজ্যিক পরিস্থিতি, এই সব বিষয় সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায় যে ভারত যদি ধারাবাহিকভাবে উচ্চমানের চাল প্রতিযোগিতামূলক দামে সরবরাহ করতে পারে এবং প্রয়োজনে মানবিক সহায়তার মাধ্যমেও বিভিন্ন দেশের পাশে দাঁড়ায়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের গ্রহণযোগ্যতা আরও বাড়তে পারে। আর একই সঙ্গে নতুন নতুন বাজারেও ভারতের প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। আর এ কারণেই আজ অনেকেই রাইস ডিপ্লোমেসি বা চাল কূটনীতি নিয়ে আলোচনা করছে। কারণ এটি শুধু একটি খাদ্যশস্য রপ্তানির বিষয় নয়, বরং অর্থনীতি, কৃষি, বৈদেশিক নীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুরই একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এখন দেখার বিষয় আগামী দিনে ভারত এই কৌশলকে কতটা বিস্তৃতভাবে কাজে লাগায় এবং বিশ্ববাজারে নিজের অবস্থানকে আরও কতটা শক্তিশালী করতে পারে। তো বন্ধুরা, এবারে আপনাদের মতামত জানতে চাই। আপনাদের কি মনে হয়, বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ হিসাবে ভারতের কি আরও বেশি দেশে রাইস ডিপ্লোমেসি ব্যবহার করে নতুন বাজার তৈরি করা উচিত, নাকি প্রথমে দেশের আভ্যন্তরীণ চাহিদা ও খাদ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সীমিত পরিসরেই এই নীতি অনুসরণ করা উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর এমনই আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, ভূ রাজনীতি এবং ভারতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়মিত ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।